আসসালামু আলাইকুম প্রিয় দুষ্টমণিরা, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। চলো আজকে আমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণীর অধ্যায় ৩ জীবনের জন্য পানি, এটার প্রথম পর্ব আমরা শেষ করেছি। আজকে দ্বিতীয় পর্ব অর্থাৎ শেষ পর্ব আজকে আলোচনা করব। চলো শুরু করা যাক। দেখো, গত পর্বে আমরা এরকম বায়ুতে পানি আছে কিনা এরকম একটা পরীক্ষা করেছিলাম। যে পরীক্ষাতে আমরা দেখেছিলাম যে প্রথমে আমরা একটা বায়ু ভর্তি এরকম একটা ব্যাগ নিয়েছিলাম প্লাস্টিকের, যেটার মুখটা অনেক শক্ত করে লাগানো ছিল যাতে বায়ুটা বের হয়ে না যায়। তারপরে এরকম পানি ভর্তি বরফের মধ্যে আমরা কি করেছিলাম, এই ব্যাগটা কিছুক্ষণ ডুবিয়ে রেখেছিলাম। ডুবিয়ে রাখার পরে আমরা কি করেছিলাম, সেখান থেকে তুলে রেখেছিলাম। তুলে রাখার পরে সেটা আমরা পর্যবেক্ষণ করেছিলাম। এখানে কি হয়েছিল যে বড় ব্যাগটা চুপসে ছোট হয়ে গিয়েছিল, আর এই ব্যাগের ভিতরে আমরা পানির কণা দেখেছিলাম, যেখান থেকে আমরা প্রমাণ করেছিলাম যে বায়ুতে পানি আছে। তো এটার পরবর্তী অংশ আজকে আমরা শুরু করব। তো এটার সারসংক্ষেপটা কি ছিল? পরীক্ষা থেকে জেনেছি যে বায়ুতে জলীয় বাষ্প আছে। ভূপৃষ্ঠের 1 ভাগ ভূমি ও 3 ভাগ পানি, এবং এই পানির অনেকটাই সূর্যের তাপে বাষ্পীভূত হয় এবং বায়ুতে মিশে যায়। তার মানে হচ্ছে পানি তরল অবস্থা থেকে জলীয় বাষ্পে পরিণত হয়। দেখো, এখানে যে বিষয় বলা হয়েছে সেটা হচ্ছে যে পৃথিবীর 3 ভাগই পানি আর 1 ভাগ হচ্ছে কি আমাদের ভূপৃষ্ঠ বা ভূমি। দেখো, আমাদের এইরকম মানচিত্র থেকে আমরা দেখতে পারি, দেখো এই যে সাদা অংশগুলো এগুলো হচ্ছে পানি বোঝায়, আর এই যে সবুজ যে অংশগুলো এগুলো হচ্ছে আমাদের ভূমি বোঝায়। তো আমরা এই যে এই ধরনের গ্লোব দেখলেও আমরা বুঝতে পারি যে এই যে সবুজ অংশ খুব অল্প সবুজ অংশ, আর বেশিরভাগ অংশই কি 3 ভাগ অংশই হচ্ছে আমরা পানি। আবার দেখো, এই যে আমাদের সূর্যের তাপে এই সমুদ্রের পানিগুলো কি হয়, বাষ্পীভূত হয়ে এই যে এটাও কিন্তু আকাশে ঘুরে বেড়ায়। তার মানে এই বাষ্পীভূত এটাও কিন্তু পানি, তার মানে বায়ুতেও পানি থাকে। তার মানে হচ্ছে আমাদের চতুর্দিকে শুধু পানি আর পানি। তো চলো সামনে যাওয়া যাক। তাহলে দেখো, যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের সর্বত্র ছড়িয়ে পড়ে এবং পুনরায় উৎসে ফিরে আসে তাকে পানিচক্র বলে। এই চক্রের মাধ্যমে সর্বদাই পানির অবস্থার পরিবর্তন ঘটছে। সাগর ও নদীর পানি বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়। বাষ্পীভূত পানির ওপরে উঠে ঠান্ডা ও ঘনীভূত হয়ে পানির বিন্দুতে পরিণত হয়। ক্ষুদ্র ক্ষুদ্র পানির বিন্দু একত্রিত হয়ে মেঘ সৃষ্টি করে। এই মেঘের পানি কণা বড় হয়ে বৃষ্টিপাত হিসেবে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। শীতপ্রধান দেশে তুষারও মেঘ থেকেই পড়ে। বৃষ্টির পানি সাধারণত মাটিতে শোষিত হয় অথবা নদীতে গড়িয়ে পড়ে। মাটিতে শোষিত পানি ভূগর্ভস্থ পানি হিসেবে জমা থাকে। নদীতে গড়িয়ে পড়া পানি সমুদ্রে প্রবাহিত হয় এবং বাষ্পীভূত হয়ে আবার বায়ুতে ফিরে আসে। তাহলে আমরা পানি চক্র দেখছি। আমরা জানি যে চক্র বলতেই বোঝায় যে কোনো একটা জিনিস এক জায়গা থেকে শুরু করে আবার সে জায়গাতেই আসলে তাকে আমরা চক্র বলি। যেহেতু পানি তার একটা অবস্থা থেকে বিভিন্ন অবস্থার ভিতরে দিয়ে গিয়ে আবার পানিতে পরিণত হয়, তাই আমরা এটাকে বলি পানি চক্র। তাহলে পানি কি কি কাজ করে চক্রের ভিতরে? দেখো, প্রথমে সূর্যের আলোতে, সূর্যের তাপে এই পানিগুলো আমাদের সমুদ্র বা বিভিন্ন জলাশয়ের পানিগুলো কি হয়, প্রথমে উত্তপ্ত হয়ে বাষ্পে পরিণত হয়। এই বাষ্পগুলো যত ওপরে যায় ধীরে ধীরে ঠান্ডা হয়। আর আমরা জানি যে বায়ুর ধর্মই হচ্ছে যত ঠান্ডা হবে তার তত এরা কি করবে, ঘনীভূত হবে। তো তাহলে কি করবে, এরা ঘনীভূত হবে। ঘনীভূত হয়ে কি হবে, ধীরে ধীরে এরা আরো ঠান্ডা হয়ে পানির কণায় পরিণত হবে এবং মেঘ সৃষ্টি করবে। এই মেঘ সৃষ্টি করার পরে এরা আরো যখন ঠান্ডা হবে তখন এই ছোট ছোট পানির কণাগুলো একটা আরেকটার সাথে মিলিত হয়ে আরেকটু বড় বড় পানির কণায় পরিণত হবে এবং ঘন কালো মেঘ হবে। তারপরে এগুলো বৃষ্টিপাত আকারে আবার আমাদের ভূপৃষ্ঠে পতিত হবে। এখন ভূপৃষ্ঠে পতিত হওয়ার পরে কিছু পানি গড়ে কি করবে, হয় নদীতে বা সমুদ্রে কি হবে, পড়বে, আর কিছু পানি হচ্ছে আমাদের ভূমি দ্বারা শোষিত হবে। আমরা জানি শোষিত পানিগুলো কি হবে, ভূগর্ভস্থ পানি হিসেবে জমা হবে, আর যে পানিগুলো নদীতে পড়ে সেই পানিগুলো শেষ পর্যন্ত গিয়ে সমুদ্রে
কি হবে, মিশে যাবে। তাহলে এই যে পানিটা প্রথমে পানি ছিল, তারপরে জলীয় বাষ্প হলো, তারপরে ঘনীভূত হলো, মেঘ হলো, আবার বৃষ্টি হয়ে সে আবার পানি হলো, সে এই যে অবস্থা, এটাকেই আসলে আমরা পানিচক্র বলে থাকি। তাহলে পানিচক্রের বিষয়টা এরকম ছিল যে প্রথমে সূর্যের তাপে পানি বাষ্পীভূত হয়, তারপরে সেটা মেঘ হয়, মেঘ হয়ে সেখানে আবার বৃষ্টি হয়, বৃষ্টি হয়ে সেটা ভূপৃষ্ঠে পড়বে, ভূপৃষ্ঠে পড়া পানিগুলো মাটি দ্বারা শোষিত হলে ভূগর্ভস্থ পানি, আর যদি নদীতে পড়ে সেটাও আবার পরবর্তীতে আমাদের এই যে সমুদ্রে মিশে যায়। এটা আমরা চিত্রের মাধ্যমে আরো সুন্দর করে দেখলাম। তো আরেকটা বিষয় বলা ছিল যে শীত প্রধান দেশগুলোতে, শীত প্রধান দেশে কি হয়, শীতের তীব্রতা অনেক বেশি হয়, তার মানে এই বায়ুটা যখন ওপরে যাবে অনেক বেশি ঠান্ডা হবে, আর অনেক বেশি ঠান্ডা যখন হবে তখন এটা কি হবে, সাদা শুভ্র বরফে পরিণত হবে, এবং এটা যখন নিচের দিকে আসবে বৃষ্টির মতো, তখন এটা তুষার হয়ে বরফ হয়ে মাটিতে পড়বে। এটাকে আমরা তুষারপাত বলে থাকি। এটা শীত প্রধান দেশে সচরাচর ঘটে থাকে। এবার আমরা পানি দূষণ সম্পর্কে জানব। পানি দূষণ কথাটার মধ্যেই বোঝা যাচ্ছে যে পানি দূষিত হয়ে যাবে। চলো আমরা জেনে আসি। প্রাকৃতিক পানিতে বিভিন্ন ক্ষতিকর পদার্থ মিশে পানি দূষিত হয়। পানি দূষণ জীবের জন্য ক্ষতিকর। তাহলে আমাদের যে প্রাকৃতিক পানিগুলো আছে, এই পানিতে যদি কোনো ক্ষতিকর পদার্থ মেশে তাহলে সেই পানিটা দূষিত হয়ে যাবে, আর এটা জীবের জন্য কিন্তু ক্ষতিকর। তাহলে পানি দূষণ কি কি কারণে হয়, চলো আমরা কারণগুলো জেনে আসি। মানুষের কর্মকাণ্ড পানি দূষণের প্রধান কারণ। কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক, কলকারখানার রাসায়নিক দ্রব্য, গৃহস্থালির বর্জ্যের মাধ্যমে পানি দূষিত হয়। এছাড়া নদী বা পুকুরে গরু ছাগল গোসল করানো এবং কাপড় চোপড় ধোয়ার কারণেও পানি দূষিত হয়। পলিথিন ও প্লাস্টিক জাতীয় সামগ্রী পানিতে ফেলার কারণেও পানি দূষিত হয়। তাহলে পানি দূষণের বেশ কিছু কারণ দেখলাম, যেগুলো আমাদের বইয়ে একটা চিত্র দেওয়া আছে, চিত্রের মাধ্যমে আরো স্পষ্ট হওয়া যাবে। দেখো, গবাদি পশু যদি পানিতে গোসল করায়, এই গবাদি পশুর মলমূত্র বা গবাদি পশুর যে শরীরের যে ইয়েগুলো আছে, ময়লা আবর্জনাগুলো আছে, এগুলোর মাধ্যমে কি হবে, পানি দূষিত হবে। আমরা আমাদের গৃহস্থালির যে থালি বাসন আছে, এগুলো যদি আমরা পানিতে ধুই পানি দূষিত হবে, আমরা গোসল করলে পানি দূষিত হবে, আমরা যদি কাপড় ধুই তাহলে কি হবে, এই যে কাপড়ে যে ডিটারজেন্ট বা সাবান ব্যবহার করি তার মাধ্যমে কি হবে, পানি দূষিত হবে। আর যদি আমরা এরকম খোলা পায়খানা ব্যবহার করি তাহলে তার কথাই নাই, আমরা বুঝতেই পারছি কতটা পরিমাণ পানি দূষণ হবে। তাহলে এই কারণে পানি দূষিত হয়। আরো কিছু কথা বলা ছিল, সেটা হচ্ছে যদি কলকারখানার ধোয়া বা বজ্র, কলকারখানার বজ্র যদি পানিতে মেশে তাহলে পানির অবস্থা দেখো কি অবস্থা হয়। পানির দিকে তাকানো যাচ্ছে না, মনেই হচ্ছে না এটা পানি নাকি মোবাইল, আসলে বোঝা যাচ্ছে না। দেখো, এখানে গবাদি পশু, মানুষের গোসল, এই যে কত ধরনের পলিথিন বজ্র ফালানোর ফলে পানিগুলো একদম কালো আকার ধারণ করেছে, পানি দূষণ হয়েছে। আচ্ছা, পানি দূষণের কারণগুলো আমরা দেখলাম। যদি আমরা এইভাবে পানিতে এই ধরনের কাজগুলো করি বা এই ধরনের কাজগুলো করি তাহলে আমরা পানি দূষণের শিকার হব। তাহলে আমরা চিত্রের মাধ্যমে বিষয়গুলো আমাদের কাছে অনেক বেশি পরিষ্কার হয়ে উঠেছে বলে মনে করছি। চলো এরপর এই পানি দূষণের প্রভাবটা কি। দেখো, পানি দূষণের ফলে জলজ যে প্রাণীগুলো আছে এই প্রাণী মারা যাচ্ছে এবং জলজ খাদ্য শৃঙ্খলের ব্যাঘাত ঘটছে। এই দূষণের প্রভাব মানুষের ওপরও পড়ছে। দূষিত পানি পান করে মানুষ টাইফয়েড, ডায়রিয়া বা কলেরার মতো পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। তাহলে কি হচ্ছে, এই পানি দূষণের ফলে জলজ প্রাণী, যেগুলো জলজ প্রাণী কি আছে, সবচেয়ে বেশি থাকে জলে মাছ, তাহলে মাছ মারা যাচ্ছে। জলজ খাদ্য শৃঙ্খলে ব্যাঘাত ঘটছে। খাদ্য শৃঙ্খলটা কি, জলের ভেতরে যে একটা প্রাণী, ছোট ছোট প্রাণীগুলো, সবচেয়ে ছোট প্রথম স্তরের যে খাদকগুলো আছে সেটা হচ্ছে সবুজ যে উদ্ভিদগুলো আছে জলের ভেতরে, ছোট ছোট শ্যাওলা টাইপের যে উদ্ভিদগুলো আছে, এগুলো হচ্ছে প্রথম স্তরের খাদক। এরা হচ্ছে নিজের খাদ্য নিজেরা তৈরি করে। তো এরপরে কি হয়, ছোট ছোট যে পোকামাকড় গুলো আছে এগুলো কি করে, এই সবুজ উদ্ভিদগুলো খেয়ে বেঁচে থাকে। এই পোকামাকড় গুলোকে আবার ছোট ছোট যে মাছগুলো আছে এগুলো খেয়ে বেঁচে থাকে। আবার ছোট মাছগুলোকে বড় মাছ খেয়ে বেঁচে থাকে, বড় মাছগুলোকে আবার সাপ বা কুমির এগুলো খেয়ে বেঁচে থাকে। তো বড় মাছগুলোকে কুমির খেয়ে বেঁচে থাকে। এরকম এই যে খাদ্যের যে একটা শৃঙ্খল, যে ছোটগুলোর থেকে বড়র দিকে ধীরে 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 ধাবিত হচ্ছে, এটা হচ্ছে খাদ্য শৃঙ্খল। এখন এই খাদ্য শৃঙ্খলে ব্যাঘাত ঘটবে কিভাবে, যখন আমি পানি দূষণ করব তখন এই যে সবুজ যে শ্যাওলা টাইপের উদ্ভিদগুলো আছে পানির ভিতরের, এগুলো জন্মাতে পারবে না, যার ফলে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র
যে পোকামাকড়গুলো আছে পানির ভেতরে এগুলো কিন্তু আর খাবার পাবে না, যার ফলে এদের সংখ্যা ধীরে ধীরে কমে যাবে। ছোট পোকামাকড় যদি না থাকে তাহলে ছোট যে মাছগুলো তারা খাবার পাবে না, তার মানে তাদের পরিমাণটা ধীরে ধীরে কমে যাবে। এইভাবে বড় মাছ বা তার চেয়ে বড় প্রাণী এইভাবে কি হবে, সবগুলোর ওপরে একটা প্রভাব পড়বে। এটাই হচ্ছে খাদ্য শৃঙ্খলে ব্যাঘাত ঘটা। এটা আমাদের মানুষেরও কি হচ্ছে, টাইফয়েড, ডায়রিয়ার মতো রোগ হচ্ছে। তাহলে আমরা দেখলাম যে পানি দূষণের ফলে কি হবে, জলজ প্রাণী মারা যাবে, অর্থাৎ মাছ মারা যাবে, আমাদের খাদ্য শৃঙ্খলে ব্যাঘাত ঘটবে। তারপরে কি হবে, মানুষের কি হবে, টাইফয়েড হবে, ডায়রিয়া বা কলেরার মতো এই রোগগুলো হবে। তাহলে পানি দূষণের প্রভাব আমাদের মানুষের জীবনেও কিন্তু অনেক কি নেতিবাচক প্রভাব ফেলবে। তারপরে আমরা দেখি এখন এই যে পানি দূষণের ফলে আমাদের এত সমস্যা হচ্ছে, তাহলে কিভাবে এই পানি দূষণ প্রতিরোধ করা যায়, চলো জেনে আসি। কৃষিতে কীটনাশক এবং রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে আমরা পানি দূষণ প্রতিরোধ করতে পারি। এছাড়া রান্নাঘরের ও টয়লেটের বজ্র নিষ্কাশন, নালায় এবং তেল না ফেলে দূষণ রোধ করতে পারি। পুকুর, নদী, হ্রদ কিংবা সাগরে ময়লা আবর্জনা না ফেলে পানি দূষণ কমাতে পারি। সমুদ্র সৈকতে পড়ে থাকা ময়লা এবং খাল, বিল কিংবা নদীতে ভাসমান ময়লা আবর্জনা কুড়িয়ে আমরা পানি পরিষ্কার রাখতে পারি। তাহলে পানি দূষণ কমানোর জন্য কি করতে হবে, যে যে কারণে পানি দূষিত হয় সে কাজগুলো করা যাবে না। তাহলে কিসের কিসের কথা বলা হয়েছে এখানে, জমিতে কীটনাশক ব্যবহার করলে এই জমির পানিগুলো বৃষ্টির পানিতে কি হয়, নদীতে গিয়ে বা জলাশয়ে গিয়ে পানি দূষণ করে। তারপরে যে আমরা অতিরিক্ত সার ব্যবহার করি যার ফলে পানি দূষণ ঘটে। আমরা রান্না বান্না করি সেখানকার যে বজ্র পদার্থগুলো আছে এগুলো পানিতে ফেলার কারণে, ড্রেনের মাধ্যমে পানিতে ফেলার কারণে কি হয়, পানি দূষণ হয়। তাহলে এই যে টয়লেটের যে বজ্রগুলো এগুলো পানি দূষণ করে। আর পানিতে তেল না ফেলে আমরা কি করতে পারি, পানি দূষণ রোধ করতে পারি। এই যে যে কাজের কথা বললাম এই বিষয়গুলো কিন্তু পানি দূষণ করে। এখন এই কাজগুলো যদি আমরা না করি তাহলে পানি দূষণ প্রতিরোধ করা যাবে। আরো কিছু কথা বলা ছিল, চলো দেখি। সেগুলো হচ্ছে নদীর পানিতে বা কোনো জলাশয়ে আমরা প্লাস্টিক জাতীয় দ্রব্য বা বোতল এই ধরনের জিনিসগুলো ফেলবো না, না ফেলে আমরা কি করতে পারি, পানি দূষণ প্রতিরোধ করতে পারি। এছাড়া যদি কোথাও এই ধরনের জিনিস থাকে আমরা সেগুলো কি করব, পরিষ্কার করে আমরা পানিকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পানি দূষণ প্রতিরোধ করতে পারি। তাহলে আলোচনা বলা হয়েছে আমরা কিভাবে পানি দূষণ প্রতিরোধ করতে পারি। এখনই আমরা দেখে আসলাম কিভাবে আমরা পানি দূষণ প্রতিরোধ করতে পারি। এগুলো আমাদের খাতায় লিখতে বলছে, সহপাঠীদের সাথে আলোচনা করতে বলছে। তাহলে কি করব, এই যে গবাদি পশু আমরা পানিতে গোসল করাবো না, আমরা গৃহস্থালির যে কাজগুলো আছে এগুলো জলাশয়ে নিয়ে এসে পরিষ্কার করব না, আমরা যে কাপড়গুলো ধুই নদীতে এগুলো নদীতে ধোবো না, এই যে খোলা পায়খানা এগুলো আমরা নদীতে রাখবো না। যদি না রাখি তাহলে আমরা কি করতে পারবো, পানি দূষণ প্রতিরোধ করতে পারবো। এছাড়া কি করব, এই যে নদীতে আমরা পলিথিন জাতীয় দ্রব্য, তারপরে বোতল, প্লাস্টিক জাতীয় দ্রব্য এগুলো আমরা ফেলবো না, না ফেলে আমরা কি করতে পারবো, পানি দূষণ প্রতিরোধ করতে পারবো। এই যে পানিতে তেল না ফেলে আমরা পানি দূষণ প্রতিরোধ করতে পারবো। এই যে টয়লেটের বজ্র না ফেলে পানি দূষণ প্রতিরোধ করতে পারবো। আর তাছাড়া যদি আমাদের নদী বা সমুদ্র সৈকতে ময়লা আবর্জনা থাকে সেগুলো পরিষ্কার করেও আমরা পানি দূষণ প্রতিরোধ করতে পারবো। তো আমার মনে হয় এই চিত্রগুলো যদি তোমাদের একটু মনে থাকে তাহলে এগুলো আসলে পড়তে হবে না, তোমাদের সবগুলো তোমাদের খুব ইজিলি মনে থাকবে। দেখো এবার হচ্ছে নিরাপদ পানি। এখন নিরাপদ পানি বলতে আমরা কি বুঝি, চলো জেনে আসি। সুস্থ থাকার জন্য শুধু উদ্ভিদ ও প্রাণী নয়, মানুষেরও নিরাপদ পানি প্রয়োজন। আমাদের প্রশ্ন করা হয়েছে যে আমরা কিভাবে নিরাপদ পানি পেতে পারি। চলো আমরা নিরাপদ পানি পাওয়ার উপায়গুলো জেনে আসি। এটার জন্য আমাদের একটা কাজ করতে বলা হয়েছে, যে সরল ছাঁকনি তৈরি করতে বলা হয়েছে। এই সরল ছাঁকনির জন্য আমাদের কি করতে হবে, চলো দেখে আসি। বলেছে কোনো পুকুর বা নদী থেকে সংগ্রহ করা ময়লা পানি, প্লাস্টিকের বোতল, পাতলা কাপড়, বালি, ছোট ছোট পাথরের টুকরো এবং পরিষ্কার গ্লাস নেই। আচ্ছা, আর কি করতে হবে, নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। আচ্ছা, আমাদের কাজকে কি করতে হবে দেখি। পুকুর বা ডোবা থেকে সংগ্রহ করা ময়লা পানি পর্যবেক্ষণ করে বাম পাশের কলামে ছবি আঁকি। এই যে এই কলামে ছবি আঁকতে বলছে। তারপরে বলছে ডান পাশের ছবির মতো করে একটি পানির ফিল্টার প্রস্তুত করি, এই যে এইভাবে। তো ফিল্টারে ময়লা পানি ঢালতে বলেছে এইভাবে। তারপরে ফিল্টার থেকে নির্গত পানি পর্যবেক্ষণ করি এবং ডান পাশের
কলামে ছবি আঁকি, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। তো আসলে এগুলো আমরা সবাই বাস্তবে করার চেষ্টা করব, তবে এখানে বাস্তবের মতো করে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। তাহলে কি কি এখানে নিতে বলা হয়েছিল? প্রথমে আমাদের ময়লা পানি নিতে বলা হয়েছিল। কোনো পুকুর বা জলাশয় থেকে আমরা প্রথমে ময়লা পানি নিব 1 গ্লাস। তারপরে কি করব? আমরা একটা প্লাস্টিকের বোতল নিব। তারপরে আমরা পাতলা কাপড় নেব। তারপরে কি করব? বালি নিব। বালির পরে আমরা ছোট ছোট এই যে পাথরের টুকরা নিব। তারপরে আমরা একটা পরিষ্কার গ্লাস নেব। এই যে এই উপকরণগুলো আমাদের লাগবে। তারপরে আমরা কি করব? ছাঁকনি তৈরি করব, সরল ছাঁকনি। সরল ছাঁকনির জন্য আমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে একদম নিচের অংশে আমরা কি করব? প্রথমে আমাদের এই পাতলা কাপড়টা দেব এবং এমনভাবে মুড়িয়ে দেব যাতে এই যে ওপরে যে বালি দিচ্ছি এই বালিটা যাতে নিচে না পড়ে। তাহলে তার উপরে আমরা বালি দেব, তার উপরে যে আমাদের পাথরের টুকরাগুলো আছে সেগুলো দেব। এরপরে আমরা কি করব? এরপরে আমরা এই যে ময়লা পানিটা নিয়েছিলাম এই ময়লা পানিটা কি করব? এখানে ঢালবো। ঢালার পরে নিচে আমরা এই পরিষ্কার গ্লাসটা রাখবো। পরিষ্কার গ্লাস রাখার পরে কি হবে? এই যে আমরা ময়লা পানিটা ঢাললাম এটা কি হবে? ধীরে ধীরে নিচ দিয়ে পড়বে এবং শেষে আমরা এই রকম একদম ফ্রেশ পানি পাবো, একদম পরিষ্কার পানি পাবো। তাহলে এই যে সরল ছাঁকনির মাধ্যমে আমরা কিন্তু এই যে ময়লা পানি থেকে একদম পরিষ্কার পানি পাওয়া সম্ভব। আমার মনে হয় যে বিষয়টা তোমরা মজা করে শিখেছো, আর এটা তোমরা চেষ্টা করবে নিজেরা বাড়িতে তৈরি করার, তাহলে মজাটা আরো বহুগুণে বাড়িয়ে যাবে আর কি, বেড়ে যাবে তোমাদের। তো চলো আমরা পরের বিষয়গুলো দেখি। সারসংক্ষেপ: মানুষের জন্য ক্ষতিকর নয় এমন পানি হলো নিরাপদ পানি। কিছু পানি মানুষের জন্য নিরাপদ, যেমন নলকূপের পানি। নলকূপের পানি কি মানুষের জন্য নিরাপদ। আবার কিছু পানি মানুষের পানের জন্য নিরাপদ নয়, যেমন পুকুর বা নদীর পানি। তাই পান করা এবং রান্নার কাজে ব্যবহার করার পূর্বে পানি নিরাপদ করা প্রয়োজন। মানুষের ব্যবহারের জন্য পানিকে গ্রহণযোগ্য এবং নিরাপদ করার ব্যবস্থাই হলো পানি বিশুদ্ধকরণ। তাহলে পানি বিশুদ্ধকরণটা কি? মানুষের ব্যবহারের জন্য পানিকে গ্রহণযোগ্য এবং নিরাপদ, গ্রহণযোগ্য হতে হবে এবং নিরাপদ হতে হবে, সেটা হচ্ছে বিশুদ্ধ পানি বা পানি বিশুদ্ধকরণ। দেখো এই যে নদীতে অনেক সময় অনেক স্বচ্ছ পানি পাওয়া যায়, কিন্তু এগুলো কিন্তু আমাদের জন্য নিরাপদ না, পানের জন্য নিরাপদ না। তবে নলকূপের পানিগুলো আমাদের পান করার জন্য নিরাপদ পানি। চলো নিচে পানি নিরাপদ করার কিছু উপায় বর্ণনা করা হলো, এগুলো আমরা জেনে আসি। কি কি উপায় আছে চলো দেখে আসি। প্রথম উপায়টা হচ্ছে ছাঁকন। ছাঁকনির মাধ্যমে কিভাবে পানি নিরাপদ করা যায় চলো দেখি। ছাঁকনি দিয়ে ছেঁকে পানি পরিষ্কার করার প্রক্রিয়াই হলো ছাঁকন। পাতলা কাপড় বা ছাঁকনি দিয়ে ছেঁকে পানি পরিষ্কার করা যায়, তবে এই প্রক্রিয়ায় প্রাপ্ত পানি পরিষ্কার হলেও তা জীবাণুমুক্ত নয়। তাই নিরাপদ পানির জন্য এই পানিকে ফুটিয়ে জীবাণুমুক্ত করতে হবে। তাহলে ছাঁকন প্রক্রিয়াটা মূলত হচ্ছে একটা ছাঁকনির মাধ্যমে আমরা ছেঁকে পানিটা পরিষ্কার করে নিলে এটা হচ্ছে পানি, আমাদের পরিষ্কার পানি পাবো। তবে এটা খাওয়ার জন্য নিরাপদ পানি না, এটা কি করতে হবে? ফুটিয়ে পান করতে হবে। ছাঁকন প্রক্রিয়া আমরা জানলাম। ছাঁকনির মাধ্যমে ছেঁকে যে প্রক্রিয়া সেটা হচ্ছে ছাঁকন প্রক্রিয়া। থিতানো। থিতানো বিষয়টা কি চলো দেখি। একটি কলস বা পাত্রে নদী বা পুকুরের পানি নিয়ে রেখে দেই। কিছুক্ষণ পর দেখা যাবে পাত্রের তলায় তলানি জমেছে, ওপরের অংশের পানি পরিষ্কার হয়েছে। পানিতে থাকা ময়লা যেমন বালি, কাদা ইত্যাদি সরানোর এই প্রক্রিয়াই হলো থিতানো। তাহলে থিতানো বিষয়টা কি? আমরা পুকুর বা কোনো নদী থেকে আমরা প্রথমে পানি নিব, পানি নিয়ে একটা পরিষ্কার পাত্রে এভাবে রেখে দেব। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমরা দেখব যে তলাতে এরকম ময়লাগুলো ধীরে 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 তলানিতে জমা হতে শুরু করেছে এবং ওপরে পানিগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। তারপর আমরা ওপরের পানিগুলো কি করব? অন্য একটা পাত্রে ঢেলে আমরা পরিষ্কার পানি পেতে পারি। এটা হচ্ছে থিতানো প্রক্রিয়া। এরপরে হচ্ছে ফুটানো। দেখো পানি জীবাণুমুক্ত করার একটি ভালো উপায় হলো ফুটানো। জীবাণুমুক্ত নিরাপদ পানির জন্য 20 মিনিটের বেশি সময় ধরে পানি ফুটাতে হবে। আমরা অনেক সময় পানি ফোটা শুরু হলেই মনে করি যে পানি জীবাণুমুক্ত হয়েছে। আমাদের এই মিনিটটাকে সুন্দরভাবে মনে রাখতে হবে যে 20 মিনিটের বেশি সময় ধরে যখন আমরা পানিটা ফোটাবো সেটা কেবল তখনই জীবাণুমুক্ত হবে। এভাবে আমরা কি করব? পানিকে ফুটিয়ে 20 মিনিটের বেশি সময় ধরে ফুটিয়ে যে পানি পাবো সেটাই হচ্ছে ফুটানো পানি।
এবং জীবাণুমুক্ত পানি। এরপর হচ্ছে রাসায়নিক প্রক্রিয়ায় পানি বিশুদ্ধকরণ। চলো দেখি এটা কি। অনেক সময় বন্যা বা জলোচ্ছ্বাসের কারণে পানি ফোটানো সম্ভব হয় না। এক্ষেত্রে ফিটকিরি, ব্লিচিং পাউডার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ইত্যাদি পরিমাণ মতো মিশিয়ে আমরা পানি নিরাপদ করতে পারি। তবে মনে রাখতে হবে আর্সেনিকযুক্ত পানি এ সকল প্রক্রিয়ার মাধ্যমে নিরাপদ করা যায় না। আমরা যে 4টা প্রক্রিয়া দেখলাম, প্রথমে দেখলাম হচ্ছে ছাঁকন, তারপরে দেখলাম থিতানো, এখানে দেখলাম ফুটানো, তারপরে হচ্ছে রাসায়নিক প্রক্রিয়ায় পানি বিশুদ্ধকরণ। এই যে 4টা প্রক্রিয়া দেখলাম। আচ্ছা, আমরা রাসায়নিক প্রক্রিয়ায় যে পানি বিশুদ্ধকরণ বিষয়টা দেখলাম, এখানে কি কি ব্যবহার করা হয়? এই যে এরকম ফিটকিরি ব্যবহার করা হয়, ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়, অথবা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করা হয়। আমরা যে 4টা প্রক্রিয়া দেখলাম, 4টা প্রক্রিয়ায় পরিষ্কার পানি পাওয়া সম্ভব, তবে এগুলোর মাধ্যমেও কিন্তু আর্সেনিক মুক্ত করা যায় না। তাহলে এর মাধ্যমে, ফোটানোর মাধ্যমে আমরা মোটামুটি নিরাপদ পানি পেতে পারি, তবে আর্সেনিক যদি থাকে তাহলে সেটা এই যে 4টা প্রক্রিয়া বলা হলো এর মাধ্যমে কিন্তু নিরাপদ করা যাবে না। এই কথাটা মাথায় রাখতে হবে। তো আমাদের অধ্যায়টা শেষ হয়ে গেছে। দেখি তোমরা কিরকম অধ্যায়টাতে মনোযোগ দিয়েছো। চলো আমরা 3টা কুইজ দেখব। 1 নম্বরে হচ্ছে পানিচক্রের প্রথম ধাপ সাধারণত কোনটি? ঘনীভবন, বাষ্পীভবন, বরফে পরিণত হওয়া নাকি বৃষ্টি? 2 নম্বর, কোনটি পানি দূষণের একটি প্রধান কারণ? গাছ লাগানো, পরিষ্কার পানি পান, কারখানার বর্জ্য ফেলা, পানি ফোটানো। 3 নম্বরে বলা হয়েছে যে বৃষ্টির পানি তৈরি হওয়ার ধাপ কোনটি? প্রথমে বাষ্পীভবন, তারপরে ঘনীভবন, তারপরে বর্ষণ, নাকি প্রথমে ঘনীভবন, বাষ্পীভবন, তারপরে বর্ষণ, নাকি বর্ষণ, বাষ্পীভবন, ঘনীভবন, নাকি ঘনীভবন, বর্ষণ আর উড়িয়ে যাওয়া? তো তোমরা চিন্তা করো কোনটা হবে। আমার মনে হয় তোমরা সবাই এটা পারবে। প্রথমটার উত্তর হবে বাষ্পীভবন, দ্বিতীয়টা হচ্ছে কারখানার বজ্র ফেলা, 3 নম্বরটা হচ্ছে বাষ্পীভবন, ঘনীভবন, তারপরে বর্ষণ। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই যে ইডিউভিউ বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে সবার আগে ভিডিওগুলো তোমরা পেতে পারো। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে শেখার জন্য, মজা করার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।